নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমাদের জ্যোতিষ শাস্ত্রে গ্রহ সমন্বয়, গ্রহ যোগ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে যখন আমরা কোনো ফল প্রাপ্ত হই তখন বিভিন্ন ভাবের সঙ্গে বিভিন্ন ভাবের সম্পর্ক সেটাই কিন্তু ফল দিয়ে থাকে। যেমন আপনার যদি মনে হয় আপনি লটারির টিকিটে টাকা পাবেন কি না, তাহলে লটারির একটা ঘর, লটারির টিকিট কাটবেন সেই ভাবনা চিন্তার আরেকটা ঘর, সেই ভাবনা চিন্তা করবার পরে কাজটা যে আপনি করবেন সেই কাজটার রেজাল্ট কি আপনার টাকা বাড়বে, তাহলে এই টাকা বৃদ্ধি তার আরেকটা ঘর। তাহলে যদি লটারির ঘরের সঙ্গে টাকা বৃদ্ধির যোগাযোগ হয় তাহলে লটারিতে আপনি টাকা পাবেন। আবার টাকা খরচের আরেকটা ঘর, এদের সঙ্গে যদি টাকা খরচের ঘরটা জুড়ে যায় তাহলে পরে লটারির টিকিটে পাওয়া টাকাটা দ্রুত খরচ হয়ে যাবে। আবার যদি টাকা রাখার ঘরে এই কানেকশন যুক্ত হয় তাহলে পরে লটারির টিকিটের টাকা আপনি রাখতে পারবেন। সুতরাং যেটা বোঝাতে চাইছি সেটা হলো গ্রহ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আরেকটা উদাহরণ দিতে পারি, অনেকের মনেই প্রশ্ন জাগে, প্রেম করছি, প্রেমটা টিকবে, বিয়ে অবধি কি গড়াবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে বা বুঝতে হবে যে প্রেমের ঘরটা হচ্ছে 5 নম্বর ঘর, আলাদা ঘর। আবার বিয়ের ঘরটা হচ্ছে 7 নম্বর ঘর, আর একটা আলাদা ঘর। প্রেম আসে ভেতর থেকে, প্রেমের দায়বদ্ধতা অনেকটাই কম। বিয়ের ক্ষেত্রে কিন্তু দেনা পাওনা, আদান প্রদান, দায়বদ্ধতা, পারস্পরিক দায়িত্ব গ্রহণ, পালন ইত্যাদি বিষয় চলে আসবে। আমি যদি কাউকে ভালোবাসি, কারোর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়, তাকে পালন ভরণ পোষণ ইত্যাদি করছেন তার বাবা, আমিও রয়েছি আমার বাড়িতে। কিন্তু যখনই সম্পর্কটা বিবাহে পরিণত হলো তখন শুধুমাত্র আকর্ষণ কিন্তু আর থাকলো না, তখন দায়িত্ব, দায়, দায়ভার ইত্যাদি চলে আসলো। দুজনের ক্ষেত্রেই এই দায় দায়িত্বর ব্যাপারটা আসবে, কারণ বিবাহ শব্দটার অর্থই হচ্ছে বিশেষভাবে বহন করার একটা পদ্ধতি, অর্থাৎ বিশেষ যত্ন সহকারে বহন করতে হবে। পুরুষকেও করতে হবে, স্ত্রীকেও করতে হবে। প্রেমের ক্ষেত্রে এই বহনটা থাকছে না, তাই প্রেম 5 নম্বর ঘর, বিয়ে 7 নম্বর ঘর। তাহলে 5 আর 7-এর যদি যোগ হয় তাহলে সেই ক্ষেত্রেই হবে প্রেমের মাধ্যমে বিয়ে। এর মধ্যে আবার শত্রুপক্ষের লোকজন আছে যাদেরকে আমরা নাম দিই ডিনায়াল প্ল্যানেটস, অর্থাৎ যারা এর ক্ষেত্রে নেগেটিভিটি ক্রিয়েট করবে। তো সেই সমস্ত গ্রহরা যুক্ত হলে বাড়বে অশান্তি। কোন ঘর থেকে গ্রহরা এলো, সেটা কি বাবার ঘর থেকে এলো, না সেটা বন্ধুদের ঘর থেকে এলো, না শত্রুদের ঘর থেকে এলো, তাহলে যেখান থেকে এই অশান্তি আসবে, বাবার ঘর 9, বন্ধুর ঘর 4, শত্রুর ঘর 6, তাহলে 4, 6, 10 এরা প্রত্যেকেই পাকাতে পারে অশান্তি। তাহলে এরা কারা কানেক্টেড, যিনি কানেক্টেড তার মাধ্যমেই সৃষ্টি হবে অশান্তি। যেটা বোঝাতে চাইছি যে গ্রহ যোগ সেই বিষয়টা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভারতীয় জ্যোতিষে প্রচুর গ্রহ সমন্বয় নিয়ে কথা বলা হয়েছে। তার মধ্যে একটি গ্রহ সমন্বয় আমরা বারংবার চোখের সামনে পাই, তার নাম হলো কেমদ্রুম যোগ। এই গ্রহ সমন্বয় বেসিক্যালি গ্রহ সমন্বয়ই নয়, এইটি হলো গ্রহের বিচ্ছিন্ন অবস্থা। কোন গ্রহ? না চন্দ্র, যেটি আমার মনের কারক গ্রহ। আমার মনের কারক গ্রহ, আমার কনশাস মাইন্ড, জাগ্রত বা চেতন মনের কারক গ্রহ। সেই গ্রহটি যদি এককভাবে অবস্থান করে, তার পরের ঘর, তার আগের ঘর কোনো গ্রহ না থাকে, তখন বলা হয় যে কেমদ্রুম যোগ হয়েছে। ভারতবর্ষীয় জ্যোতিষের বৃহৎ পরাশরী হোরা শাস্ত্রের 39 নম্বর অধ্যায় তার 11 থেকে 13 নম্বর শ্লোকে এই কেমদ্রুম যোগের কথা বলা রয়েছে। বলা রয়েছে কি, যদি চন্দ্র তার দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব রিক্ত অবস্থায় থাকে, অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব গ্রহশূন্য অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কেমদ্রুম যোগ হয়। কিন্তু তার একটা কন্ডিশন আছে, যদি লগ্নের কেন্দ্র অর্থাৎ লগ্ন থেকে 1, 4, 7, 10 তাতে রবি ব্যতীত অন্য কোনো গ্রহ না থাকে। সুতরাং চন্দ্রের দুপাশে গ্রহ শূন্য অবস্থায় থাকবে। বর্তমানে আমরা যারা জ্যোতিষ চর্চা করি তারা শুধু এইটুকুকেই নিয়েছি। তার সঙ্গে যে আরও একটা কথা রয়েছে, লগ্নের 1, 4, 7, 10 সেটাও রবি বাদ দিয়ে অন্য কোনো গ্রহ থাকবে না।
তখনই কিন্তু এই কেমদ্রুম যোগ অ্যাক্টিভেটেড হবে। তারই সঙ্গে সঙ্গে বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রে আরও বলা রয়েছে, যদি চন্দ্র বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট হন, অথবা যদি এই চন্দ্র মিত্র ক্ষেত্রস্থ, উচ্চ ক্ষেত্রস্থ অথবা নিজ নবাংশগত হন, অর্থাৎ চন্দ্র নবাংশে কর্কট রাশিতে অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রেও এই কেমদ্রুম যোগ কার্যকরী হয় না। বেসিক্যালি এই যে বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রের 39 নম্বর অধ্যায়ের কথা আমরা বললাম, এটিকে সম্পূর্ণ চন্দ্র যোগ হিসেবে আলাদা করে রাখা রয়েছে। চন্দ্র যোগগুলিকে বিশেষ মাহাত্ম্য দেওয়া রয়েছে, কারণ চন্দ্র ইন্ডিকেট করে আমাদের কনশাস মাইন্ড, এবং চন্দ্রের সাপেক্ষে সৃষ্ট যোগগুলি কুণ্ডলীকে ভীষণভাবে প্রভাবিত করে। এই কেমদ্রুম যোগ যদি হয়, সেই ক্ষেত্রে জাতক অর্থ থেকে বঞ্চিত হয়, তার বুদ্ধির অভাব দেখতে পাওয়া যায়, মানসিক চিন্তা চাপ নেওয়ার ক্ষমতা থাকে না, কোনো সময় মানসিক রোগীতে পরিণত হয়, এবং সবচেয়ে বড় কথা, কুণ্ডলীর অন্য কোনো যোগ তারা কিন্তু ফলপ্রসূ হতে পারে না, অ্যাকর্ডিং টু বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র। যদিও এই বিষয়গুলি সম্পূর্ণরূপে কঠোর বাস্তব নয়, তবে ঘটনা হলো পরাশর ঋষি যখন বলে গেছেন, তার একটা ইম্প্যাক্ট রয়েছে, তার একটা গুরুত্ব সেটা কিন্তু রয়েছে, এবং একে আমাদের গুরুত্ব দিয়েই ভাবতে হবে। কিন্তু অর্ধেকটা নেব আর বাকি অর্ধেকটা নেব না, সেটা তো হতে পারে না। তাই পুরোটাই নিতে হবে, পুরোটার রেসপেক্টেই জাজ করতে হবে। জন্ম কুণ্ডলিতে কেমদ্রুম যোগ মানে এটা নয় যে চন্দ্রের দুটো পাশ ফাঁকা, তার সঙ্গে যে আরও কম্বিনেশনগুলো রয়েছে, চন্দ্র বৃহস্পতির দৃষ্টি যুক্ত নয়, চন্দ্র খুবই দুর্বল, লগ্ন সেটাও আলটিমেটলি দুর্বল হতে হবে। লগ্ন দুর্বল না হলে কেমদ্রুম যোগ অ্যাক্টিভ হবে না, এটা বাস্তব, এটা শাস্ত্রীয় নয়। তাহলে সেই ক্ষেত্রে যদি জন্মকুণ্ডলিতে প্রকৃত কেমদ্রুম যোগ থাকে, তাহলে অবশ্যই চন্দ্রের বলবত্তা বৃদ্ধি করবার জন্য, নিজের লগ্নকে স্ট্রং করবার জন্য প্রতিবিধান আমাদের নিতে হবে। এবার আমাদের আর একটা বিষয় বুঝতে হবে যে বাস্তবে কেমদ্রুম যোগ থাকলে পরে কি হয় বা কি হওয়া উচিত। এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে চন্দ্রের মধ্যে স্ত্রী সুলভ চরিত্রের একটা প্রভাব রয়েছে। স্ত্রী সুলভ চরিত্র বলতে তার মধ্যে নমনীয়তা, কমনীয়তা এগুলির মাত্রা বেশি। এরকম নয় যে সমস্ত স্ত্রী নমনীয়, কমনীয়, ডিপেন্ডেন্ট হবেন, কিন্তু তাদের মধ্যে বা স্ত্রী সুলভ চরিত্র বলতে এই বিষয়গুলিকে শাস্ত্রে বোঝানো হয়। তাই চন্দ্রের মধ্যে একটা ডিপেন্ড করবার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। আমরা এটাও জানি চন্দ্র হচ্ছে আলোকিত একটি গ্রহ, কিন্তু চন্দ্রের যে আলোক সেটা অন্যের মাধ্যমে প্রাপ্ত হয়। সূর্যের আলোতে চন্দ্র আলোকপ্রাপ্ত হয়ে থাকেন, এখানেও আসছে একটা ডিপেন্ডেন্সি। তাই চন্দ্র গ্রহটির মধ্যে নির্ভরশীলতার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। চন্দ্র এমনই একটা গ্রহ যিনি খুব সহজেই পীড়িত হয়ে পড়েন। তাই চন্দ্রের দুটি পাশ যদি আবদ্ধ থাকে, তাহলে চন্দ্র একটা গাইডেড ওয়েতে মুভ করতে পারেন। আমরা জানি, যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই জানেন যে প্রিসাইডিং প্ল্যানেট অ্যাক্ট অ্যাজ এ গাইড প্ল্যানেট, আর যেটা হচ্ছে গিয়ে ফলোয়িং প্ল্যানেট সে হচ্ছে গিয়ে ডাইভার্টিং প্ল্যানেট হিসেবে কাজ করেন, অর্থাৎ দ্বাদশ ভাবের কার্যকারক গ্রহ হিসেবে কাজ করেন। তো এই হিসেবে যদি দুটি গ্রহ দ্বারা চন্দ্র ঘেরা থাকেন, তাহলে চন্দ্র একটা গতিপ্রাপ্ত হন, চন্দ্রের একটা নিজস্ব ধারা থাকে। এইবার এইটা যদি না থাকে, চন্দ্রটি যদি মুক্ত অবস্থায় বসে থাকেন, তাহলে জাতকের সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা দেখতে পাওয়া যায়। জাতক একটু ফিকল মাইন্ডেড হয়ে থাকেন, কারণ জাতকের চন্দ্র সেটি একক হয়ে রয়েছে, তার বিস্তার অনেকটাই। জাতক অনেক বেশি কল্পনাপ্রবণ, জাতক বাস্তব থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এই সমস্তই ঘটবে যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রটা দুর্বল অবস্থায় থাকে। কিন্তু যদি সেটা না হয়, চন্দ্র বলবান, অর্থাৎ পরাশর মুনি বলে গিয়েছেন, চন্দ্র যদি স্বক্ষেত্রী হয়, চন্দ্র যদি উচ্চক্ষেত্রে থাকে, চন্দ্র যদি নিজ নবাংশগত হয়, অথবা চন্দ্র যদি বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু সেই রকম হবে না। আবার যদি লগ্ন থেকে কেন্দ্র অর্থাৎ 1, 4, 7, 10 যেগুলি আমাদের জীবনের পিলার, সেইগুলিতে রবি বাদ দিয়ে অন্য কোনো গ্রহ থাকে, সেই ক্ষেত্রেও জাতক নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। চন্দ্র যদি বলবান হয়, তাহলে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং থাকবে,
সেই জাতক নিজের ইচ্ছায় জীবনে অনেক কিছু করতে সক্ষম হবে। তার মধ্যে ব্যাপক নিজস্বতা থাকবে, তার মধ্যে থাকবে প্রকৃতি প্রেম, তার মধ্যে ইন্ডিভিজুয়াল থিঙ্কিং ব্যাপকভাবে দেখতে পাওয়া যাবে। সেই জাতক কেমদ্রুম যোগ নিয়েই, অর্থাৎ চন্দ্র একা একা, সেটা নিয়েই সেই জাতক কিন্তু বিজ্ঞানীও হতে পারেন এবং ইনফ্যাক্ট হয়েওছেন। তাহলে কেমদ্রুম যোগ অবশ্যই খারাপ যোগ, কিন্তু আদৌ সেটা কেমদ্রুম যোগ কিনা কিংবা খণ্ডিত কেমদ্রুম যোগ কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। কেমদ্রুম যোগ মানেই ভয়ঙ্কর, ভয়াবহ, বিপজ্জনক কিছু নয়। ফিকল মাইন্ডেড, পড়াশুনো হবে না, বিবাহে অশান্তি, জীবনে কিচ্ছু পাবেন না, এরকম ভাববার কোনো কারণ নেই। কেমদ্রুম যোগ অর্থাৎ চন্দ্র এককভাবে অবস্থান করে রয়েছে, কিন্তু সেটা খণ্ডিত, সেই ক্ষেত্রে জাতক যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন। জাতকের বাহ্যিক অ্যাপিয়ারেন্স নির্ভর করে লগ্নের উপর, জাতকের কর্ম ডিপেন্ড করে দশম ভাবের উপর। মন অবশ্যই স্থির থাকা দরকার, কিন্তু লগ্ন কতটা বলবান, চন্দ্রের সঙ্গে চতুর্থ ভাবের সম্পর্ক হয়েছে কিনা, এই প্রত্যেকটি বিষয় দেখবার পরেই কিন্তু আলটিমেটলি জাজ করা যাবে কেমদ্রুম যোগ অ্যাকচুয়ালি কতটা আপনাকে বিধ্বস্ত করতে পারে। সেই ক্ষেত্রে ভয় না পেয়ে নিজেই নিজের কুণ্ডলিটাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করুন আর জেনে অ্যানালাইসিস করুন। জ্যোতিষশাস্ত্র যতটা কঠিন ততটাই সহজ। মাথায় রাখতে হবে এখানে যোগ বিয়োগ গুণভাগ ছাড়া কিচ্ছু নেই, এবং এই যোগ বিয়োগ গুণভাগ, ঐকিক নিয়ম, এগুলো অত্যন্ত সহজ অঙ্ক। এখানে কোনো ডিফারেন্সিয়েশন, এখানে কোনো ইন্টিগ্রেশন, এসব কিচ্ছু নেই। তাই আপনারা খুব সহজেই এই জ্যোতিষশাস্ত্রটিকে রপ্ত করতে পারেন এবং এর যে ঐতিহ্য, এর যে অবস্থা, তাকে আবার পুনর অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে জ্যোতিষশাস্ত্র শিখবার একটা অনুরোধ রইল। তাহলে কেমদ্রুম যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে, তাহলে ভয় না পেয়ে চন্দ্রের বলবত্তা বৃদ্ধি করবার জন্য যে যে সাধারণ দৈনিক অভ্যাস গ্রহণ করা যেতে পারে সেই কাজগুলি করতে হবে, এবং তাতেই কিন্তু আপনার কেমদ্রুম যোগের প্রকৃত প্রশমন ঘটবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।